মেহেককে বাঁচাতেই শেষ পর্যন্ত গীতার প্রশংসা করলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির সামনেই মেহেকের বিয়েটা ভেঙে দিয়েছে গীতা। এরপরই কৃপানকে বলে, শোন বাবু সোনা, তুই আর কোনোদিনও মেহেককে বিয়ে করার স্বপ্ন দেখিস না। মেহেককে কেন, তুই আর অন্য কাউকে কোনোদিন বিয়ে করার স্বপ্ন দেখিস না, কারণ কালকে থেকেই তোর একমাত্র ঠিকানা হবে জেল, আর তুই সেই অন্ধকার ঘরেতেই থাকবি, বুঝতে পেরেছিস? তাই স্বপ্ন দেখে কোনো লাভ নেই, এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখ। তখনই অগ্নিজিৎ মুখার্জি চুপ করে থাকায় কিরণকান্তি আরও বেশি রেগে যায় আর বলে, অগ্নিজিৎ মুখার্জি, এবার থেকে আমার সব থেকে বড় শত্রু হলেন আপনি। আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। একবার সুযোগ পাই, তারপরেই আপনাকে কি করে জব্দ করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই কৃপানকে নিয়ে টানতে টানতে চলে যায় কিরণকান্তি ব্যানার্জি। এর মধ্যেই মেহেক এসে গীতার সাথে কথা বলতে থাকে আর বলে, গীতা বৌদি, সত্যি কি পদ্ম? আর তখনই গীতা বলে, তুমি দেখলে না নামটা? হ্যাঁ, ওটাও পদ্ম ছিল, তবে এই পদ্মরানী দাসের সাথে ওই পদ্মর কোনো মিল নেই। পদ্ম প্রেগনেন্ট না, আর তোমার বিয়েটা ভাঙার জন্য এইটুকু মিথ্যে আমাকে বলতেই হতো, কারণ আমি যদি এই মিথ্যেটা না বলতাম তাহলে তোমার ওই শয়তানটার সাথে বিয়ে হয়ে যেত। তুমি চাইলেও কোনোদিনও নিজেকে বার করতে পারতে না, সব কিছু শেষ হয়ে যেত। তাই আমি এই কাজটা করেছি। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, কি তুমি এটা পুরো নাটক করেছো? কেন করলে? হ্যাঁ, কেন করলে তুমি এমনটা? গীতা বলে, কি করব বলুন, এছাড়া আর তো কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে এটা আমাকে করতে হয়েছে। কারণ মেহেকের জীবনটা আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারতাম না, আর নষ্ট যদি হতে দিতে না পারতাম তাহলে তো আমাকে বিয়েটা আটকাতে হতো। সেই জন্যই এই ছোট্ট স্টেপটুকু আমাকে করতে হয়েছে। তার মধ্যেই স্বস্তিকেও খুব খুশি হয়, ফাইনালি মেহেকের বিয়েটা আটকানো গেছে। এর মধ্যেই পদ্মকে খুব প্রশংসা করতে থাকে ঠাম্মি আর বলে, সত্যি কথা বলতে গেলে আজ আমি অনেক খুশি হয়েছি, কারণ তুই যেভাবে নাটকটা করলি দারুণ। অগ্নিজিৎ মুখার্জি প্রথমে গীতার প্রশংসাই করছিল, কিন্তু যখন থেকে শুনেছে গীতা একটা নাটক করেছে, এটা সম্পূর্ণ মিথ্যে, তখন থেকে অগ্নিজিৎ মুখার্জিও রিয়াক্ট করছিল। এর মধ্যে গীতা বলে, আপনি এরকম করছেন কেন? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, মেহেকের বিয়েটা ভেঙে গেছে, আপনি খুশি হননি? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আপনি যদি চুপ করে থাকেন তাহলে কি করে হবে? আপনাকে তো উত্তর দিতেই হবে, তাই না অগ্নিজিৎ মুখার্জি? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে না কি বলবে, কিন্তু তিনি যে খুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এর মধ্যেই কৃপান খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, বাবা এবার কি হবে আমার? সব তো শেষ হয়ে গেল। কিরণকান্তি বলে, জানি না কি হবে, আমার মাথায় কিছু ঢুকছে না। এর মধ্যেই কৃপানের মা দাঁড়িয়েছিল দরজায়, আর তখনই কিরণকান্তি বলে, খারাপ খবরটা নিশ্চয়ই পেয়ে গেছো এতক্ষণে? কৃপানের মা বলে, খারাপ খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, আর আমি খবরটা জানতেও পেরে গেছি। কথাটা শোনার পরে তখনই কৃপান বলে, মা এবার আমার কি হবে বলো তো? তখনই কৃপানের মা বলে, জানি না কি হবে, তবে এটা তো ঠিকই, তোকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম সাবধানে থাক, কিন্তু তুই এমন এমন কিছু কাজবাজ করিস যার জন্য এমনটা হয়েছে। এর মধ্যেই কৃপান বলে, ওই গীতা এলএলবির জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। ওকে আমি ছাড়বো না, কোনোভাবেই ওকে ছাড়বো না, জব্দ তো ওকে আমি করবই। এর মধ্যেই পঙ্কজবাবু দাঁড়িয়েছিল আর বলে, হ্যাঁ, থানায় গিয়ে তারপর যাকে জব্দ করার করিস। চল বাবু সোনা, তোকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। এর মধ্যেই কৃপান বলে, এটা হতে পারে না। আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করবেন বলুন? কোন গ্রাউন্ডে? আপনি কোনো গ্রাউন্ডেই আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। তখনই পঙ্কজবাবু বলে, ওই যে বললাম, আমরা কি পারি আর কি পারি না সেটা তোদের মতন লোকদের কাছ থেকে শিখবো না। চল, এবারে তোকে উচিত শিক্ষা দেব, এবারে বাসরটা থানায় করে দি, কি বলিস? আর তখনই কৃপানের মা বলে, কেন, আজকাল কি থানাটা আড্ডাখানা হয়ে উঠেছে নাকি? তখনই বড়বাবু বলে, আমি ভেবেছিলাম এই বাড়িতে একজন মানুষ অন্তত অন্যরকম, আর সেটা হলেন আপনি, কিন্তু আপনিও কিছু কম যান না। তখনই কৃপানের মা বলে, ভদ্র ব্যবহার করলে ভদ্র ব্যবহার পাওয়া যায়, আপনি যেরকম ব্যবহার করছেন ঠিক সেরকমটাই রিটার্ন পাচ্ছেন। এর মধ্যেই পঙ্কজবাবুকে ঘুষ খাওয়ার জন্য অফার করে কিরণকান্তি। পঙ্কজবাবু বলে, আজ বললেন, ভবিষ্যতে কোনোদিন যদি এই কথাটা বলেছেন তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। পঙ্কজ খাসনবিশ কোনো দিনও ঘুষ খায়নি আর খাবেও না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। কিরণকান্তি বলে, আমি তো আমার ছেলেকে ছাড়াবই। এর মধ্যেই বড়বাবু বলে, তাই নাকি? এত সহজ না, সব কিছু এত সহজ মনে করবেন না, তাহলে তো সব কিছু সহজই হয়ে যেত, তাই না?
অন্যদিকে সাত্বিক মুখার্জি ঘরে চলে আসলে গীতা বলে, কি হলো, নিজের স্ত্রীকে রানিয়ে ঘরে চলে আসলেন যে? আপনার স্ত্রী আপনার সাথেই থাকবে। সাত্বিক বলে, ওকে আমি আমার স্ত্রী বলে মানিই না, আর মানবও না। গীতা বলে, কেন মানবেন না? কেন? আমার দিদি আপনার স্ত্রী হয়, এটা মেনে নিতে শিখুন। যত তাড়াতাড়ি মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। এর মধ্যেই সাত্বিক বলে, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? তখনই গীতা বলে, আমার দিদির ওপরে যদি আর অত্যাচার করেছেন তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। গিনি তখন বলে, সাত্বিক আমি তোমাকে ভালোবাসি। তখনই সাত্বিক বলে, না আমি তোমাকে ভালোবাসি না। এর মধ্যেই গীতা বলে, আমি যদি কোর্টে এই কেসটা নিয়ে যাই তাহলে কেমন হবে? সাত্বিক বলে, আমার কাছেও প্রমাণ আছে। তোমার ফোন থেকে যে মেসেজগুলো আমাকে করতো, তোমার ফোন থেকে ডিলিট করে দিলেও ওগুলো তো আমার ফোনে থাকতো। তোমার নাম্বার থেকে আমাকে ফোন করতো, আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এগুলো নিয়ে গেলে আমিও কিন্তু বিচার পাবো। গীতা, সব সময় ভেবো না খেলাটা একতরফা হতে চলেছে। এর মধ্যেই তখনই গিনি বলে, শোনো আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে এরকম করো না। সাত্বিক বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি একজনকেই ভালোবাসি, আর তার নাম। গীতা বলে, চুপ, একদম চুপ, ওই মুখে আমার নাম আপনি নেবেন না। আপনাকে লাস্ট বারের মতন বারণ করছি, কথাটা ভালো করে মনে রাখুন। আমার দিদির যদি অযত্ন হয়েছে তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। গিনি তখন সাত্বিকের কাছে হাত জোর করলে সাত্বিক গিনিকে বারবার করে বলতে থাকে, আমি তোমাকে নিজের স্ত্রী বলে মানি না, মানি না, মানি না। ঠিক সেই মুহূর্তেই গীতা সবটা ভিডিও করে নেয়, আর এরপর গিনিকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিলেই পুরোটা ভিডিও করে নিয়েছে। সাত্বিক বলে, এটা কি করলে তুমি? গিনি তখন বলে, কি করছিস বোন? গীতা বলে, এই যে এটা ভিডিও করে নিলাম, এরপর যদি দেখেছি অন্যথা হয়েছে, এইটা আমি বড়বাবুর কাছে নিয়ে যাব, আর বলবো আপনি গৃহবধূ অত্যাচার করছেন, আপনার স্ত্রীকে আপনি টর্চার করছেন। এবারে বুঝতে পারছেন তো কি হতে চলেছে আপনার সাথে? এরপর সাত্বিক আর কোনো কথা বলতে পারে না। তার মধ্যেই কিরণকান্তি ব্যানার্জি ফোন করেছে গীতাকে আর বলে, শোনো তোমাকে আমি একটা অফার করছি, তুমি কত টাকা চাও বলো? গীতা বলে, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, কখনো কিনতে পারবেন না। তবে আমি আপনাকে একটা কথা বলছি, আমি যেটা চাই সেটা আপনি দিতে পারবেন না। আর সেটা কি জানেন? আপনার ছেলের পানিশমেন্ট। বড়বাবু নিশ্চয়ই এতক্ষণে ওকে গ্রেফতার করে নিয়ে গেছে, এরপর তো বড়বাবু ওকে আচ্ছা মতন ধোলাই দেবে। আর আমি সেটাই চাইছিলাম, একটা মেয়েকে ধরলে তার কত বড় শাস্তি পেতে হয় সেটা এবার কৃপান খুব ভালো মতন বুঝবে। আর কালকে তো উচ্চ আদালতে হিয়ারিং আছে, সেখানেও আমি কৃপানকে জিততে দেব না। কৃপান সারা জীবনের মতন জেলে ঢুকে যাবে, কথাটা মনে রাখবেন। অগ্নিজিৎ মুখার্জির জন্য খাবার নিয়ে গেছে গীতা, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি খেতেই চায় না, আর বলে, ভিখারিকে দিয়ে দাও, আমি এসব খাবার খাবো না। গীতা বলে, পয়সাটা তো এমনি এমনি আসে তাই না? শুনুন অগ্নিজিৎ মুখার্জি, খেতে আপনাকে হবেই, আপনি চাইলেই এড়িয়ে যেতে পারবেন না, কথাটা ভালো করে মাথায় রাখুন।